হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং এভরিবডি। তো আমরা আলোচনা করব আসন্ন প্রাইমারি টেটের প্রস্তুতি নিয়ে। তো আজকে আলোচনার বিষয় হচ্ছে ইংরেজির এরর ফাইন্ডিং, যেটা কিন্তু আমাদের আসন্ন যে 2022 প্রাইমারি টেট হতে চলেছে সেখানে কিন্তু দুটো কোশ্চেন থাকবেই, অর্থাৎ 2 নম্বর কিন্তু আমাদের খুবই পরীক্ষার জন্য ভাইটাল। তো আমরা রেগুলার বেসিস যে ক্লাসগুলো দিচ্ছি তোমরা প্রত্যেকে সেগুলোকে ফলো করবে এবং আশা করছি তোমাদের অনেকটা ইমপ্রুভ হবে। তো আজকে যে টপিকটা আলোচনা করবো এরর ফাইন্ডিংয়ের সেকেন্ড পার্ট, যারা প্রথম পার্ট দেখোনি তারা ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে, সেখানে গিয়ে তোমরা প্রথম পার্টটা দেখে নেবে। দেখো প্রথম কোশ্চেনে কি বলা হয়েছে। প্রথম কোশ্চেনে বলা হয়েছে দ্য হোল ব্লক অফ ফ্ল্যাটস ইনক্লুডিং 2 শপস ওয়ার ডেস্ট্রয়েড ইন ফায়ার। বলছে একটা ব্লক আছে, সেখানে রয়েছে কিছু ফ্ল্যাট রয়েছে, কিছু সংখ্যক ফ্ল্যাট রয়েছে এবং রয়েছে কি দুটো দোকান রয়েছে যেগুলো কিনা আগুনে ধ্বংস হয়ে গেছিলো। প্রশ্নটা এটাই। এবার আমি একটু ছবির মাধ্যমে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, তাহলে জিনিসটা তোমরা বুঝতে পারবে। ধরো এটা একটা ব্লক, এটা একটা কি ব্লক, ওকে, এটা একটা ব্লক বা এলাকা। এর মধ্যে রয়েছে কি দুটো ফ্ল্যাট রয়েছে বা হয়তো 3টে ফ্ল্যাট রয়েছে। এখানে বলা নেই ফ্ল্যাটস বলা হয়েছে মানে অনেকগুলো ফ্ল্যাট আছে, এবং রয়েছে তার সঙ্গে দুটো দোকান। কী হয়েছে? দুটো দোকান রয়েছে। এবার কি হচ্ছে, আগুন লেগে গেছে, যার ফলে এই যে পুরো অংশটা দেখতে হবে, পুরো অংশটা পুড়ে কিন্তু ধ্বংস হয়ে গেছে। তাহলে বলো এখানে যে মানে শব্দগুলো ব্যবহার হচ্ছে, এখানে মানে সাবজেক্ট কোনটা? এই বাড়িটা না এই বাড়িটা, না এই বাড়িটার সাবজেক্ট, না এই দোকানগুলোর সাবজেক্ট, না এই পুরো এই যে এলাকাটা দেখতে পাচ্ছ চারকোনা, এই চারকোনা এলাকাটার সাবজেক্ট কোনটা হবে? তোমরা বুঝতে পারছো কী হবে? এই পুরো চারকোনা ঘেরা পুরো এলাকাটাই সাবজেক্ট। এখানে কটা এলাকার কথা বলা হয়েছে? একটা এলাকা বা একটা ব্লকের কথা বলা হয়েছে। কিন্তু দেখো আমাদের প্রশ্নে বলেছে কি দ্য হোল ব্লক, একদম ঠিক আছে, অফ ফ্ল্যাটস ইনক্লুডিং 2 শপস ওয়ার। তাহলে কি এখানে ওয়ার শব্দটি ব্যবহার করা যাবে? কখনো যাবে না। কারণ কি আমাদের এখানে সাবজেক্ট কি, এখানে সাবজেক্ট হচ্ছে হোল ব্লক, অর্থাৎ কি এই পুরো ব্লকটা হচ্ছে আমাদের সাবজেক্ট। অর্থাৎ কি ব্লক কটা? একটাই ব্লক আছে, তাই আমাদের এখানে যে ভার্ব ইউজ করতে হবে সেই ভার্বটা কখনোই আমাদের প্লুরাল হবে না, কী হবে? সিঙ্গুলার হবে। তাই এখানে আমাদের ওয়ার না হয়ে হবে কি ওয়াজ। কী ব্যবহার করতে হবে? ওয়াজ ব্যবহার করতে হবে। বুঝতে পেরেছ? এটাকে বলছে সাবজেক্ট ভার্ব অ্যাগ্রিমেন্ট। অবশ্যই অপশান বি হবে এখানে সঠিক আনসার। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলছে এ লার্জ সাইন নিয়ার দ্য এন্ট্রান্স। অর্থাৎ কি দেখো, এখানেও আরেকটা জিনিস তোমাকে বুঝিয়ে দিই। এটা ধরো একটা কোনো একটা বাগান হতে পারে বা কোনো কিছু হতে পারে। তো এখানে রয়েছে কি একটা প্রবেশ পথ রয়েছে, এটাকে বলছে কি এন্ট্রান্স বা প্রবেশ পথ। হতে পারে এইখান দিয়ে মানুষজন প্রবেশ করে, ঠিক আছে, এখান দিয়ে মানুষজন প্রবেশ করে। এবার কোশ্চেনে বলা হয়েছে কি, বলছে এ লার্জ সাইন নিয়ার দ্য এন্ট্রান্স ওয়ান কথার অর্থ কি? সতর্ক করা। এ লার্জ সাইন, এ লার্জ কোনো বাক্যে যদি এ থাকে, এ দিয়ে শুরু হয়, তার মানে সেটা তো সিঙ্গুলার। তোমরা প্রত্যেকে জানো এ লার্জ সাইন মানে এ সিঙ্গুলার বোঝাচ্ছে। কিন্তু তারপরে এখানে যে ভার্বটা ইউজ করা যায় সেটা দেখো সিঙ্গুলার, এস যোগ করা হয়েছে, কারণ এখানে কোনো রকম ভুল আমি কিন্তু দেখতে পাচ্ছি না। তারপর বলছে দ্য ভিজিটর টু হচ্ছে কি বি ওয়ার অ্যাবাউট বিয়ার্স। তো কি বলছে, ভিজিটর যারা আছে অর্থাৎ যারা ভ্রমণ করতে গেছে বা যারা পরিদর্শন করতে গেছে তাদেরকে সতর্ক করা হচ্ছে কোন ব্যাপারে? যে বিয়ার ভাল্লুকের ব্যাপারে কিন্তু তাদেরকে সতর্ক করা হচ্ছে। তো আমরা প্রত্যেকে জানি যে বি ওয়ার, এখানে যে শব্দটা ব্যবহার করা হয়েছে বি ওয়ার, দেখো বি ওয়ার মানে সতর্ক করা। এই শব্দটির পরে প্রিপোজিশন যেটা বসে সেটা হচ্ছে কি অফ। কি বললাম? অফ। তাহলে মনে রাখবে বি ওয়ারের পরে কি প্রিপোজিশন বসে? অফ বসে। তাই এখানে আমাদের সঠিক আনসার কী হবে? অ্যাবাউট হবে না। কি হবে না? এখানে অ্যাবাউটের পরিবর্তে এখানে কি অ্যাবাউটের পরিবর্তে, এই অ্যাবাউটের পরিবর্তে আমাকে কি লিখতে হবে? অফ শব্দটি লিখতে হবে। বোঝা গেল? এইরকম প্রশ্ন কিন্তু আমাদের এই 2021 সালের প্রাইমারি টেটে কিন্তু এসেছিলো প্রিপোজিশন জনিত ভুল। তাহলে তোমাদেরকে প্রিপোজিশন কিন্তু মুখস্থ করতে হবে, ঠিক আছে? তাহলে বি ওয়ারের পর অ্যাবাউট হবে না, হবে কি অফ ব্যবহার করতে হবে। অপশান সি হবে এটার সঠিক আনসার, অপশান সি। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেনে কী বলছে দেখো, দ্য কলেজ মানে কলেজ, দ্য কলেজ ইজ রানিং এ কম্পিউটার কোর্স সিন্স 2007। বলছে যে একটা কলেজ আছে, সেই কলেজে 2007 সাল থেকে একটা কম্পিউটার কোর্স চলছে। তো আমরা প্রত্যেকেই জানি যে কোনো একটা ঘটনার পরিপ্রেক্ষিতে যদি কোনো একটা সময় ধরে কোনো কাজ চলতে থাকে, সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। কি বললাম? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স বলি। তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে দেখো, যেহেতু আমাদের একটা কাজ বা একটা কোর্স, কম্পিউটার কোর্সটা চলছে কতদিন ধরে? 2007 সাল ধরে চলছে। সেক্ষেত্রে
সেক্ষেত্রে আমাকে কী ব্যবহার করতে হবে, দ্য কলেজের পরে কী হবে, হ্যাজ ব্যবহার করতে হবে। এইচএসি হ্যাজ বিন, BEEN হ্যাজ বিন রানিং। তাহলে এই ইজের পরিবর্তে আমাকে কী লিখতে হবে, ইজের পরিবর্তে আমাকে লিখতে হবে হ্যাজ বিন। বোঝা গেল, ইজের পরিবর্তে আমাকে হ্যাজ বিন লিখতে হবে। এখানে যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে টেন্স জনিত ভুল। তাহলে তোমাদেরকে টেন্সটাকে ভালো করে পড়তে হবে। যে যে টপিকগুলো বলছি তোমরা একটু ভালো করে পড়ে নেবে, ঠিক আছে? এইগুলো থেকে পরীক্ষায় ভুল আসে। ওকে, চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, খুবই ইম্পর্টেন্ট। এই প্রশ্নটা পরীক্ষায় অনেকবার বিভিন্ন পরীক্ষা এসেছে। এখানে কি বলছে দেখো, ইট ইজ 1:30, মানে এখন কটা বাজছে, 2:30 বাজছে, মানে 2টো বেজে গেছে তারপরে আবার অর্ধেক, 1 ঘন্টার অর্ধেক, মানে হচ্ছে কত, যে 2:30 বাজছে। ইট ইজ 2:30, অর্থাৎ এখন 2:30 বাজছে ইন মাই ওয়াচ। তো বন্ধুরা মনে রাখবে, যখন কোনো ঘড়ির কথা বলবে, ওয়াচের কথা বলবে, তার আগে কখনোই আমি ইন ব্যবহার করতে পারবো না, ইন ব্যবহার করতে পারবো না। তখন আমাকে ইনের জায়গায় কী লিখতে হবে, বাই শব্দটি লিখতে হবে। কী লিখতে হবে, বাই। দেখো এই শব্দ, এই কোশ্চেনটা কিন্তু আমাদের 2013 সালে বা 11 সালে যে প্রাইমারি টেটটা হয়েছিল, আমার ঠিক মনে পড়ছে না সালটা, 11 বা 13 সালে যে হয়েছিল, সেখানে কিন্তু এই প্রশ্নটা এসেছিল যে হোয়াট ইজ নাও টাইম ড্যাশ ইউর ওয়াচ। কি কোশ্চেনটা কী ছিল, কোশ্চেনটা এরকমই ছিল যে হোয়াট ইজ টাইম ড্যাশ ইয়োর ওয়াচ, ঠিক আছে? এরকম কোশ্চেনটা ছিল। তো এখানে কি হবে, বাই হবে, ঠিক আছে? ওয়াচ থাকলে সেক্ষেত্রে বাই করতে হবে। তো এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা এসেছিল, খুবই মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। ওয়াচ থাকলে সেক্ষেত্রে আমাকে কী লিখতে হয়, বাই লিখতে হয়। তাহলে আমাদের এখানে ইনের পরিবর্তে আমাকে কী লিখতে হবে, ইনের পরিবর্তে বাই লিখতে হবে। অপশান সি হবে এটার সঠিক আনসার। নেক্সট কোশ্চেন দেখো, এখানে কি বলছে দেখো, এখানে মানে কার্য ও কারণ নিয়ে একটা কোশ্চেন দিয়েছে। কার্য ও কারণ, এখানে কি বলছে দেখো, ইয়াজ মানে কারণ, সি ইজ লেট। এখানে কি বলছে, ইয়াজ সি ইজ লেট, সে লেট করেছিল, ফর ওয়ার্ক ইয়েস্টারডে, সে গতকালকে কাজে আসতে বা কোনো কিছু করতে অনেক লেট করেছিল। সি ডিসাইডেড, সে মনস্থির করেছে বা সে সিদ্ধান্ত নিয়েছে কি করতে, টু স্কিপ ব্রেকফাস্ট, মানে সে আজকে ব্রেকফাস্ট করবে না। অ্যান্ড লিভ ফর অফিস। তাহলে আমরা এখানে কি পেলাম, যে যখন কোনো একটা বাক্যে ইয়াস দ্বারা শুরু হবে, যখন কোনো একটা বাক্য ইয়াস দ্বারা শুরু হবে, আমরা তখন প্রথমে আমরা সেকেন্ড পার্টটাকে পড়বো। কারণ আমি বলছি দেখো, সি ডিসাইড, সে মনস্থির করেছিল, টু স্কিপ ব্রেকফাস্ট অ্যান্ড লিভ ফর অফিস। এই যে স্কিপ মানে কি করা, কোনো কিছুকে মানে অতিক্রম করা, সে স্কিপ করতে, মানে সি ডিসাইড করেছিল টু স্কিপ ব্রেকফাস্ট, সে ব্রেকফাস্ট করবে না এবং অফিসও লিভ করবে না। এটাই বলতে চেয়েছে। কেন লিভ করবে না বা কেন সে ব্রেকফাস্ট করবে না, তার কারণ হচ্ছে সে গতকালকে দেরি করে অফিস এসেছিল। বোঝা গেল কেন আমি সেকেন্ড পার্টটাকে পড়তে বললাম আগে, কারণ এই যে অংশটা হচ্ছে কি কারণ, আর এই লাস্টের অংশটা হচ্ছে কি ফল। তাহলে আমাকে ফলটা পড়তে হবে, তাহলেই তো আমি কারেন্টটা পাবো, তাই না? তাহলে দেখো বাক্যটা কি বলছে, বাক্যটা বলছে ইয়েস্টারডে। এখানে কি বলছে, ইয়েস্টারডে, সে লেট করেছিল কবে, আজকে না গতকালকে, সে গতকালকে লেট করেছিল। তাহলে সেটা তো পাস্ট টেন্স হয়ে গেল, তাই না? তাহলে পাস্ট টেন্সের ক্ষেত্রে আমাকে ইজ ব্যবহার করলে কি হবে, হবে না, সেক্ষেত্রে আমাকে ওয়াজ ব্যবহার করতে হবে। কী করতে হবে, ওয়াজ ব্যবহার করতে হবে। তাই এখানে আমাদের সঠিক আনসার অপশান এ। নেক্সট কোশ্চেন দেখো, এখানে কি বলছে, আমি এর আগেই তোমাদেরকে বললাম যে কোনো বাক্য যদি অ্যাস দ্বারা শুরু হয় সেই বাক্যটা আমরা পরে পড়বো, আমরা সেকেন্ড পার্টটাকে আগে পড়বো। বোঝা গেল? দেখো এখানে বলছে আই অ্যাম কনফিডেন্ট, আমি কনফিডেন্ট মানে আমি একদম নিশ্চিত। কেন নিশ্চিত, টু পাস, আমি নিশ্চিতভাবে বলতে পারি যে আমি পরীক্ষায় পাস করব। উইথ ফ্লাইং কালার্স মানে একদম ভালোভাবে পাস করব, এটা বলতে চাইছে যে আমি পরীক্ষায় খুব ভালোভাবে পাস করব। কারণ অ্যাজ মানে কি কারণ আই হ্যাভ ওয়ার্ক হার্ড, আমি কঠোর পরিশ্রম করেছি। দেখো বন্ধুরা এখানে ভুল কোথায়, এখানে ভুল হচ্ছে কনফিডেন্ট। কি বললাম, কনফিডেন্ট। তো কনফিডেন্টের ক্ষেত্রে কি হবে, দেখো কনফিডেন্ট মানে হচ্ছে কি নিশ্চিত। তো কনফিডেন্টের পরে কি বসে, অফ বসে, কনফিডেন্ট অফ, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। তো কনফিডেন্ট অফ বসে, কিন্তু এখানে লেখা হয়েছে কি টু লেখা হয়েছে, কি লেখা হয়েছে টু লিখেছে। তাহলে আমরা কি করব, যে টুটাকে কেটে দেবো, যে লিখে দেবো কি অফ। তাহলে কি আমাদের কোশ্চেনটা কি সঠিক হয়ে গেল না বন্ধুরা? কারণ আবার আমরা জানি যে অফের পরে আর কখনো ভার্ব বসে না। আমরা জানি টু এর পরে কিন্তু ভার্বের প্রথম রূপ বসে, যেটাকে আমরা ইনফিনিটিভ বলি। কি বলি, ইনফিনিটিভ বলি। কিন্তু অন্য কোনো প্রিপোজিশন
ও টু বাদে অন্য কোনো প্রিপজিশনের পরে আমরা কখনোই ভার্ব ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে আমাকে ইউজ করতে হবে কি জেরান্ড। কি বললাম? জেরান্ড ইউজ করতে হবে। জেরান্ড মানে কি? জেরান্ড কথার অর্থ হচ্ছে ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে সেটাকে নাউন করা। ভার্বের সঙ্গে আইএনজি যোগ করে সেটাকে নাউন করার নামই হচ্ছে কি জেরান্ড। তো পাসটা কি একটা ভার্ব, তাহলে আমাকে এখানে কি করতে হবে? পাসিং, PASSING, পাসিং। তাহলে আমার বাক্যটা কীভাবে লিখতে হবে? বাক্যটা লিখতে হবে আমাকে এইভাবে, আই অ্যাম কনফিডেন্ট অফ, এখানে অফ লিখো, অফ পাসিং, PASSING, পাসিং। বুঝতে পেরেছ কেন লিখলাম পাসিং? কারণ অফটা কি, অফটা যে প্রিপজিশন, আর আমি এর আগে বললাম টু বাদে কোনো প্রিপজিশন যদি থাকে সেক্ষেত্রে আমরা আর ভার্ব ইউজ করতে পারবো না, সেটাকে আমাকে নাউনে পরিণত করতে হবে। সেই ভার্বটাকে আইএনজি যোগ করে জেরান্ড করতে হবে, আর জেরান্ড মানে হচ্ছে কি নাউন। তাহলে এখানে আমাদের সঠিক আনসার হবে কি অপশন বি হবে এখানে সঠিক আনসার, অপশন বি। নেক্সট কোশ্চেন দেখো এখানে কি বলছে। নেক্সট কোশ্চেন, চলো নেক্সট কোশ্চেনে কী বলছে আমরা ভালো করে একটু পড়ে দেখে নিই। এখানে দেখো, এখানে বলছে সে অর্ডার করেছে দ্য সার্ভেন্ট, কাকে? একটা সার্ভেন্ট মানে তার চাকরকে, শাট দ্য ডোর অ্যান্ড লিভ দ্য রুম, দরজাটা বন্ধ করো এবং ঘর থেকে বেরিয়ে যাও। এটাই তার মানে একজন অর্ডার করেছে কাকে? তার চাকরকে। দেখো বন্ধুরা, এটা একটা ইম্পারেটিভ মানে সেন্টেন্স। কীভাবে বুঝলাম? কারণ আমরা জানি যে অর্ডার, রিকোয়েস্ট, অ্যাডভাইস এই সমস্ত শব্দগুলো থাকলে সেটা ইম্পারেটিভ হয়। আর সেক্ষেত্রে আমাকে কি করতে হয়? তারপরে যখন ভার্ব ইউজ করতে হবে সে ভার্বের আগে আমাকে একটা কী করতে হবে? টু ব্যবহার করতে হবে। কুইট টু, যেমন বলি না ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে বলি যে তাহলে দেখো অর্ডারের পরে কী হবে? এই যে এখানে কী করতে হবে? টু ব্যবহার করতে হবে। কী হচ্ছে? টু ব্যবহার করতে হবে। বোঝা গেল? এখানে আমাকে কী করতে হবে? ঠিক এই জায়গাটা ভালো করে দেখো, এই জায়গাটা আমাকে কী করতে হবে? টু ব্যবহার করতে হবে। তো কিন্তু টু নেই, তাই এখানে আমাদের ভুল হয়ে গেল। এই জায়গাটা অপশান এ হবে এখানে আমাদের ভুল। তারপরে কোশ্চেন দেখো, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু আলাদা আলাদা কনসেপ্ট নিয়ে তোমাদের করাচ্ছি। রেগুলার প্র্যাকটিস করতে থাকো, দেখবে 1 মাস বা 2 মাস পরে দেখবে তোমরা এরর ফাইন্ডিংয়ের সমস্ত নিয়ম তোমরা জেনে গেছো, সমস্ত নিয়ম। দেখো এখানে কি বলছে, এখানে বলছে নো সুনার সি হ্যাড। তো আমরা জানি যে কোনো বাক্য যদি নো সুনার থাকে, কি বললাম? যদি কোনো বাক্যে নো সুনার দিয়ে শুরু হয় সেক্ষেত্রে আমরা কি করব? সেক্ষেত্রে আমরা সাবজেক্টের আগে, কি বললাম? সাবজেক্টের আগে আমরা ডিড ব্যবহার করব বা হ্যাড ব্যবহার করব, যে কোনো একটা। কি বললাম? যে কোনো একটা কিন্তু আমাদেরকে ব্যবহার করতে হবে। কোথায়? নো সুনারের পর ব্যবহার করতে হবে। কিন্তু দেখো এই নো সুনারের পরে কিন্তু হ্যাড বা ডিড কি আছে? কি নেই? কোথায় আছে? আমাদের ঠিক এইখানে আছে, আমাদের এখানে সাবজেক্টের পরে। তাই এখানে আমাদের ভুল। তাহলে এই যে এই হ্যাডটা আমাদের চলে যাবে কোথায়? এই হ্যাডটা আমাদের চলে যাবে ঠিক এইখানে। বোঝা গেল? এই হ্যাডটা চলে যাবে আমাদের এখানে। তাহলে নো সুনার হ্যাড সি রিয়ালাইজড। বোঝা গেল? যদি বাক্যে এরকম করতাম, যদি বাক্যটা আমি হ্যাড ব্যবহার যদি না করি, আমি ব্যবহার করলাম কি ডিড, তাহলে আমি কি করব? আমি যখন নো সুনার ডিড লিখলাম, নো সুনার ডিড, এই হ্যাডটা তাহলে বাদ গেল, এই হ্যাডটা নেই, ডিড লিখলাম। নো সুনার ডিড সি রিয়ালাইজ, তখন আর এই রিয়ালাইজ শব্দটা আমি লিখতে পারবো না। তখন আমাকে কী লিখতে হবে? রিয়ালাইজ লিখতে হবে, REALIZE। এই তাহলে ডিটা বাদ যাবে। কিরাম? ডিটা বাদ যাবে। কারণ আমরা জানি কোনো বাক্যে হ্যাড ডিড থাকলে, ডিড যদি থাকে সেক্ষেত্রে আমাকে ভার্বের প্রথম রূপ বসাতে হয়। সেক্ষেত্রে আমাকে ভার্বের তৃতীয় রূপ বা দ্বিতীয় রূপ বসালে হবে না, সেক্ষেত্রে আমাকে ভার্বের প্রথম রূপ ব্যবহার করতে হবে। বোঝা গেল? আর একটা জিনিস মনে রাখবে, যখন একটা বাক্য শেষ হচ্ছে, এই বাক্যটা শেষ হচ্ছে, তার পরের বাক্য শুরু। পরের বাক্য কীভাবে শুরু হলো? কারণ দেখো সাবজেক্ট দিয়ে বাক্য শুরু হয়। আর এই জায়গাটা কী ব্যবহার করতে হবে? আমাকে দ্যান ব্যবহার করতে হবে। বানানটা দেখো, দ্যান বানানটা কী হবে? THAN, দ্যান। অনেক সময় পরীক্ষা দিয়ে দেয় কি বানানটা এরকম দিয়ে দেয়, THEN, দেন লিখে দেয়। তখন আমাদের সচরাচর চোখে পড়ে না, তখন আমাদের ভুল হয়ে যায় কোথায়? এই জায়গাটাতে ভুল হয়ে যায়, দেন। ঠিক আছে? তাহলে এই জিনিসগুলো তোমরা একটু মনে রাখবে। তারপর নেক্সট কোশ্চেন দেখো এখানে কি বলছে, বাই দিস টাইম নেক্সট ইয়ার, মানে কি বলছে? আগামী বছরের মধ্যে। আগামী বছর মানে কি একটা টাইম অফ ইন্টারভেল, একটা নির্দিষ্ট ডিরেকশন অফ টাইম, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট টাইম দিচ্ছে। কোন পরিপ্রেক্ষিতে? ভবিষ্যৎকাল। বলছে বাই দ্য নেক্সট ইয়ার মানে কি? ভবিষ্যৎকাল। নেক্সট ইয়ার মানে ভবিষ্যৎকাল। তো নেক্সট ইয়ারের মধ্যে, কি বলছে? নেক্সট ইয়ারের মধ্যে, বাই মানে কি? মধ্যে। নেক্সট ইয়ারের মধ্যে কি বলছে? রমেশ উইল টেক হিজ ডিগ্রি, রমেশ তার ডিগ্রি অর্জন করবে। দেখো আমরা জানি যে কোনো একটা সময় ধরে কোনো কাজ চলছে বোঝালে,
কোনো একটা সময় ধরে কোনো একটা কাজ চলছে বোঝালে সেক্ষেত্রে আমাকে কি ব্যবহার করতে হয়, সেক্ষেত্রে আমাকে জানি আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, বা আমরা ব্যবহার করতে পারি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস বা ফিউচার পারফেক্ট আমরা কিন্তু ব্যবহার করতে পারি। তাহলে আমাদের এখানে কি হবে, ভুল কোথায়, আমরা এখানে কি এখানে আছে কি সিম্পল ফিউচার আছে, কি আছে সিম্পল ফিউচার, তাহলে এখানে আমাদের সিম্পল ফিউচার কিন্তু হবে না, এটাকে আমাকে কী করতে হবে সিম্পল ফিউচার পারফেক্ট, কি বললাম সিম্পল ফিউচার পারফেক্ট লিখতে হবে। তাহলে এখানে আমাদের কি হবে রমেশ উইল হ্যাভ ব্যবহার করতে হবে, কি করতে হবে রমেশ উইল হ্যাভ, এই যে উইল আছে ভালো করে দেখো, এই উইল শব্দটা যেখানে আছে, এই উইল শব্দটা এখানে আমাকে হ্যাভ শব্দটা লিখতে হবে, কিরকম হ্যাভ, তাহলে এটা কী হয়ে গেলো ফিউচার পারফেক্ট হয়ে গেল। কেন আমরা ফিউচার পারফেক্ট করলাম, কারণ দেখো একটা টাইম ইন্টারভেল বোঝাচ্ছে যে 2 বছরের মধ্যে, এখানে বলা হয়নি যে 2 বছর পর বা 2 বছর পর, এরকম বলা হয়নি, 2 বছরের মধ্যে মানে হতে পারে সেটা কালকে, হতে পারে সেটা 10 দিনের মধ্যে, 10 দিন পর, হতে পারে সেটা 1 বছর পর, হতে পারে সেটা 13 মাস পর, হতে পারে সেটা 15 মাস পর, কিন্তু 2 বছরের মধ্যে একটা টাইম নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। তাই আমাদের এখানে সঠিক আনসার কী হবে ফিউচার পারফেক্ট টেন্স, অপশান বি হবে এখানে আমাদের ভুল, অপশান বি। নেক্সট কোশ্চেন দেখো এখানে কি বলছে, ইফ ইউ পুট ইউর হার্ট টু ইট ইউ উইল বি এ উইনার, কী বলছে দেখো এখানে যে ভুলটা আছে সে ভুলটা দেখো কীরকম বলছে, তুমি যদি মন লাগিয়ে, কি বলছে এখানে হার্ট টু ইট মানে কি মন লাগিয়ে, তুমি যদি মন লাগিয়ে কোনো কিছু করো তুমি অবশ্যই জিতবে। দেখো এখানে যেটা ভুল আছে সেটা হচ্ছে এই জায়গাটা, কারণ কি, কারণ হচ্ছে হার্ট টু ইট হয় না, কথাটা হার্ট টু ইট না, কথাটা হলো হার্ট ইনটু ইট, কি বললাম হার্ট ইনটু, তাহলে আমাদের ভুল কোথায়, এখানে যে টু শব্দটা ব্যবহার হচ্ছে টু হবে না, এখানে কি হবে ইনটু, এখানে শব্দটা হবে কি ইনটু, ঠিক আছে ইনটু, তাহলে হার্ট ইনটু ইট, এটার মানে হচ্ছে কোনো কিছু সিনসিয়ারভাবে করা, কোনো কিছু সিনসিয়ারভাবে করা বা মনোযোগ সহকারে করা বা কোনো কিছু এক মন দিয়ে করা, অর্থাৎ কি হার্ট ইনটু ইট, অর্থাৎ তোমার মন বসিয়ে দেওয়া, কোনো কিছুর মধ্যে মনকে অন্তর্ভুক্ত করা, ঠিক আছে কোনো কিছুর মধ্যে মন ফেলে দেওয়া, সেটাকে বলছে সিনসিয়ারলি, তাহলে হার্ট ইনটু ইট হবে, এটা একটা ইডিএম, তাহলে বুঝতে পারছো ইডিএম জনিতও কিন্তু পরীক্ষায় ভুল থাকে, এটাও কিন্তু মাথায় রাখবে। তাহলে ইডিএমের ক্লাসগুলো আমাদের ভালোভাবে করবে, অনেক ইডিএমের ক্লাস কিন্তু প্লেলিস্টে আছে, তোমরা দেখে নেবে। তা এটার সঠিক আনসার হবে কি অপশান বি। তো ওকে বন্ধুরা, এই ছিল আজকের আমাদের সেকেন্ড পার্ট, অবশ্যই আশা করছি ভালো লেগেছে এবং তোমরা প্রত্যেকটা নিয়ম বুঝতে পেরেছো। তো রেগুলার বেসিস ক্লাসগুলো করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।